নির্বাচনে দেরি হলে সমস্যা বাড়বে, হুঁশিয়ারি তারেক রহমানের। ছাত্রদের সঙ্গে বিরোধ নেই, মন্তব্য ফখরুলের। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের পর নির্বাচন, বললেন তথ্য উপদেষ্টা। সংস্কারে সবার অংশগ্রহণ চান আসিফ মাহমুদ। সরু পথে দোতলা বাস ঢোকায় গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু। অভিযোগ স্থানীয়দের। আহত 2 জন হাসপাতালে ভর্তি। কাল প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ব্যাটারি রিকশা চালকদের। রাস্তায় থেকেই দাবি আদায়ের ঘোষণা। স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজনে আমরা দুজন আছি, আমি নাইম আবির এবং আমি শম্পা বিশ্বাস। নির্বাচন যত দেরিতে হবে তত ষড়যন্ত্র বাড়তে থাকবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দরকার প্রকৃত জনপ্রতিনিধি, যার জন্য নির্বাচন প্রয়োজন। চুয়াডাঙ্গা জেলা সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে নেতাকর্মীদের দক্ষ হয়ে উঠবার নির্দেশনা দেন তারেক রহমান। এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। চুয়াডাঙ্গা থেকে আর জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দীর্ঘ 1.5 যুগ পর চুয়াডাঙ্গায় বিএনপির জেলা সম্মেলন। গণ অভ্যুত্থানের পর জেলা হিসেবে প্রথমবার। দীর্ঘদিন পর এমন আয়োজনে মাঠের নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। শনিবার সকাল থেকে আলমডাঙ্গা, দামইহুদা ও জীবননগরের বিএনপি নেতাকর্মীদের মিছিল সদরমুখী। বেলা 12টার সাথে পরিপূর্ণ হয়ে ওঠে টাউন ফুটবল মাঠ। দুপুর থেকে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগের প্রতিটি অপকর্মের বিচার না হওয়া পর্যন্ত তাদের ক্ষমা করার সুযোগ নেই। যে অপরাধ গত 16 বছর 20 বছর ধরে করেছে, হামলা, মামলা, গুম, রক্ত ঝরিয়েছে, তার প্রত্যেকটি ঘটনা আমরা বুঝে নিতে চাই। প্রত্যেকটি ঘটনা, তার আগে মাফ করার কোনো সুযোগ নেই। এদিন চুয়াডাঙ্গায় আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্র মোকাবিলার জন্য নির্বাচন প্রয়োজন। তরুণদের হাতে আগামী নেতৃত্ব দেয়ারও অঙ্গীকার করেন। বলেন, ছাত্রদের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। কারণ নির্বাচন দরকার এই জন্যে, এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের কথা কম বলে নিজেদের যোগ্য করে গড়ার তাগিদ দেন। বলেন, যোগ্য না হলে মানুষ ক্ষমতা দিতে 2 বার ভাববে। তাদের সেই প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে। এই দায়িত্বশীল ভূমিকা আপনাকে পালন করতে হবে। যদি এই দায়িত্বশীলতার ভূমিকা একজন নয়, আপনারা সকলে পালন করতে সক্ষম হন, তাহলেই একমাত্র বাংলাদেশের মানুষ আপনাদের হাতে দায়িত্ব দিবে। আদারওয়াইজ আপনাদের হাতে কিন্তু দায়িত্ব দিবার জন্য তারা 2 বার চিন্তা করবে। তারেক রহমান এ সময় নির্বাচনের বিকল্প কিছু নেই আবারও উল্লেখ করেন। সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে।
24-এর গণ অভ্যুত্থানের পর বিএনপির প্রথম কোন জেলা সম্মেলন। 1.5 যুগ পর এই উন্মুক্ত ময়দানে এই সম্মেলনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক বার্তা দিতে চায় দলটি। তৃণমূলের নেতাকর্মীদের নির্বাচনের আগেই ঐক্যবদ্ধ করা যার লক্ষ্য। এখন দেখার বিষয় ঠিক কতটা সুশৃঙ্খল রাখতে পারে বিএনপি তার তৃণমূলের নেতাকর্মীদের। সিফাত শাহরিয়ার, এখন চুয়াডাঙ্গা। বিকেলে রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচনের মাঠ ফাঁকা মনে করে খুশি হওয়ার কিছু নেই। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। 31 দফা নিয়ে যান, জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন, জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন। এই 31 দফার পরেও যদি কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো দল কোনো ব্যাপারে যদি বেটার কিছু দিতে পারেন, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত করা, ইভিএম বনাম অনলাইন ভোট, হলফনামা যাচাই বাছাই না ভোট ফিরিয়ে আনবার ব্যাপারে প্রস্তাবনা দেওয়া হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বিস্তারিত নাজমিস সাকিবের প্রতিবেদনে। নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পর্যালোচনা শেষ করে বিভিন্ন অংশীজনদের সঙ্গে এখন সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রিন্ট মিডিয়ার পর এবার ডাক পেয়েছে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকরা। নির্বাচন কমিশন নিয়োগ আইন হালনাগাদ সহ নির্বাচন ব্যবস্থা সংস্কারে নানা প্রস্তাবনা দেন তারা। দাবি তোলেন গণমাধ্যমের মালিকরা যাতে কোনো নির্বাচনে অংশ নিতে না পারে। এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে, ওনারা যদি স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি। নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে, পুরনো ফরম্যাটে, অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্যে থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন, যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো। বাংলাদেশের ইতিহাসে কোনো অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করেনি। তবে এবার যেহেতু ভিন্ন প্রেক্ষাপট, তাই জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরামর্শ নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদের। যদিও কমিশন প্রধান জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও ভাবেনি সংস্কার কমিশন। যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত, এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে, এবং জাতীয় নির্বাচন করার সময় যে সাপোর্ট দরকার হবে স্থানীয় পর্যায়ে, সেটাও একটা এনশিওর হবে। আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত শোনার পর। বদিউল আলম মজুমদার বলেন, সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন এবং না ভোট ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি প্রস্তাবনা সরকারের কাছে তুলে ধরবেন তারা। এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়, এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আমরাও ভাবছি। গণমাধ্যম প্রতিনিধিদের সাথে বৈঠকের পর বিকেলে নারী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আগামী 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাবনা নিয়ে কমিশনের প্রতিবেদন সরকারের কাছে দাখিল করার কথা রয়েছে। নাজবুস সাকিব, এখন, ঢাকা।
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পর সরকার নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীতে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদের বিতর্কিত করার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিভাদ সংঘাত এগুলো কিন্তু ছাত্রদেরকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে সহায়তা করছে এবং শিক্ষার্থীদেরকে ছাত্রদেরকে যদি নেতিবাচক হিসেবে উপস্থাপন করা যায় তাহলে এই অভ্যুত্থানকেও নেতিবাচক হিসেবে উপস্থাপন করা সহজ হবে। ফলে এই সুযোগ যাতে আমরা কাউকে না দেই, আমরা এতদিন বিপ্লব করেছি, রাজপথে থেকেছি, এখন আমাদের রাষ্ট্র গঠনের সময়, দেশ গঠনের সময়। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। গণঅভ্যুত্থানের মতো রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনের সবার অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে ঢাকা মেডিকেল কলেজে জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারা রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। এই জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে যে জুলাই গণঅভ্যুত্থানের আপনাদের প্রত্যেকের স্মৃতিগুলো, প্রত্যেকের অভিজ্ঞতাগুলো আপনারা লিখুন, আপনারা বই আকারে প্রকাশ করুন, আপনারা প্রকাশনী আকারে প্রকাশ করুন, যাতে করে দেশের মানুষ জানতে পারে। জুলাই গণঅভ্যুত্থানে বরিশাল বিভাগের ৭৯ শহীদদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তবে আন্দোলনরত জনতার উপর গুলির নির্দেশদাতাদের দ্রুত বিচারের দাবি তাদের। আর হাসিনার দোষরদের নির্মূল করতে না পারলে ফের ষড়যন্ত্র করবে বলে সতর্ক করেছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিস্তারিত জানাচ্ছেন অমিত হাসান। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ আলামিন রনির ১৯ দিনের শিশু রোজা আক্তার জন্মের পরে দেখার সুযোগ পায়নি বাবাকে। সন্তান কোলে আর্থিক সহায়তার চেক নিচ্ছেন রনির স্ত্রী মিম আক্তার। শনিবার সকালে বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়। শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন গণঅভ্যুত্থানে যারা গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আমার স্বামী মারা যাওয়ার ৪ মাস পর আমার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। আমার স্বামীর কোনো রাজনীতি দলনীতি কিছুর সাথে জড়িত ছিল না। আমার স্বামীকে কেন হত্যা করা হলো, এই হত্যার বিচার চাই আমরা। আমার 3টে বাচ্চা, ওরা কাদের বাবা বলে, ওরা ওদেরকে দেখ, ওরা কাকে বাবা বলে ডাকবে, ওরা কাউকে বাবা বলে ডাকতে পারবে না। ওই ছেলে আবার আছে, হারা কামাই করে না, হারা সবকি কাম করে, হাত দিয়ে কোনো সংসার চলে না। ওই ছেলে আমার সম্পূর্ণ জায়গায়। বরিশাল বিভাগের ৭৯ জন শহীদ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রতিটি শহীদ পরিবার থেকে একজন সদস্যের সরকারি চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তাদের যে কোনো যৌক্তিক প্রয়োজনে আমরা যে কোনো কিছু করতে সবসময় আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা যে কোনো সরকার কিংবা এই বাংলাদেশ তাদের সাথে, তাদের পাশে থাকতে দায়বদ্ধ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা আমাদের উপরে এই আস্থাটুকু রাখবেন, এই ধৈর্যটুকু অনুগ্রহ করে সন্তান হিসেবে হোক, ছেলে মনে করে হোক আমাদের প্রতি রাখবেন। শহীদ পরিবারের পাশাপাশি গণঅভ্যুত্থানে আহত সবাইকে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। জুলাই শহীদ স্মৃতি কাজটা শুরু করেছে আমাদের সার্জিস আলম, উনি বলেছেন যে এটাই শেষ নয়, যতদিন পর্যন্ত এই শহীদ পরিবারের লোকজন থাকবে জুলাই ফাউন্ডেশন তাদের পাশে থাকবেন। আমি কথা দিচ্ছি জেলা প্রশাসন আপনাদের পাশে আছে, সর্বক্ষেত্রে যে কোনো প্রয়োজনে জেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্যমতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে বরিশাল বিভাগে মোট ১৩৪ জন শহীদ হয়েছেন। পর্যায়ক্রমে সবাইকে সহায়তা করা হবে বলে জানান আয়োজকরা। শিল্পকলা একাডেমিতে চেক হস্তান্তর কার্যক্রমের পাশাপাশি গণঅভ্যুত্থানে আহত প্রায় অর্ধশত আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। এছাড়া প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সপ্তাহে 5 দিন আহতদের পরামর্শ সহায়তা নিশ্চিতে খোলা হয়েছে একটি হটলাইন নাম্বার। অমিত হাসান, এখন বরিশাল। পিকনিকে যাওয়ার পথে বিআরটিসির দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ
টেকনোলজির 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 2 শিক্ষার্থী। তাদের ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকাল 11টায় গাজীপুরের শ্রীপুরের উদয়খালীতে এই ঘটনা ঘটে। 6টি বাসে করে শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন 460 জন শিক্ষার্থী। হারুনুর রশিদের প্রতিবেদনে বিস্তারিত। পিকনিকে যাওয়ার আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বেদনায়। বন্ধু ও স্বজনের আহাজারিতে ভারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস। গাজীপুরে বিআরটিসির দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। শনিবার সকালে 6টি বাসে করে শ্রীপুরের পিকনিক স্পটে যাচ্ছিলেন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরা। উদয়খালী এলাকায় দোতলা বাস ঘোরানোর সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সঙ্গে লেগে গাড়ির ভেতরে ধোঁয়া উঠতে থাকে। এ সময় বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হন বেশ কয়েকজন শিক্ষার্থী। বাসে হচ্ছে কারেন্ট ফ্লো হয়েছে, তো ওখানে দরজায় যারা দাঁড়ায় ছিল ওরা সবাই আর কি মানে মারা গেছে। কিছু লোক দেখছি বাসের সাথে স্পর্শ করে মাটিতে পড়ে গেছে, তখন বুঝতে পারছি যে এখানে বিদ্যুৎ হয়ে গেছে টোটাল বাস। অটো প্রাইভেট যেগুলো নিচের গাড়ি আর কি ওগুলো চলাচল করে, কিন্তু বড় বাস বলতে দোতলা বাস কোনো সময় আসে নাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনার খবর পেয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তারা। হাসপাতালে আনা 5 শিক্ষার্থীর মধ্যে 3 জনই মৃত ছিল। আমাদের হাসপাতালে আরও 2 জন আহত অবস্থায় আসে। তার মধ্যে একজন হলো কাবিদুল ইসলাম আলিফ, তার বয়স 22 বছর, এবং আরেকজন নাফিস আলম, তার বয়স 22 বছর। তো যে 3 জন ব্রড ডেড এসেছে তাদের বডি আমরা আমাদের মর্গে রেখে দিয়েছি এবং আমরা এই সমস্ত বডি পুলিশকে হস্তান্তর করব। তারপরে যেভাবে আইনি প্রক্রিয়া আছে সেভাবে সেটা চলবে। এ ধরনের দুর্ঘটনা যেন পুনরায় না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা বলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য। এক্ষেত্রে দায় দায়িত্ব কাদের, তবে যারা দায় দায়িত্ব অবশ্যই তাদের আরও যেন এরকম প্রাণ না যায়, ভবিষ্যতে রাস্তাঘাট যেন ক্লিয়ার থাকে। পুলিশ বলছে এ ঘটনায় কারো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবারকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তা। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং গার্জিয়ান কর্তৃপক্ষ যেভাবে আইনগত সহায়তা চাইবে আমরা সেভাবে করে দেব। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্ত বেড়ে আসবে যে কার কী গাফিলতি দিয়েছে। এ ঘটনায় শোক নেমে এসেছে শিক্ষার্থীদের মাঝে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। কিভাবে বিদ্যুতের তারে জড়ালো বাস? দুর্ঘটনার পরপরই এমন প্রশ্ন উঠতে থাকে। স্থানীয়রা বলছেন গ্রামের সরু পথে গাড়ি ঢোকানোই কঠিন, সেখানে দোতলা বাস ঢোকায় এমন দুর্ঘটনা। তাছাড়া রাস্তা উঁচু করায় বিদ্যুতের লাইনের উচ্চতাও কমে গেছে। তদন্তে গাফিলতি পেলে আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান। নিভৃত পল্লীর ভেতরে আঁকাবাঁকা সরু পথ, যে পথে ছোট গাড়ি চলাচলই কঠিন, সেখানে বিআরটিসির দোতলা বাস। শনিবার সকালে বিআরটিসির 6টি দ্বিতল বাসে করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 460 শিক্ষার্থী বার্ষিক বনভোজনে শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন। গন্তব্যের 1.5 কিলোমিটার আগে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে একটি বাস সড়কের ওপর বিদ্যুতের সঞ্চালন লাইনের স্পর্শে আসলে হতাহতের ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর রিসোর্ট, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতা এবং অবহেলার অভিযোগ উঠেছে। ক্ষোভ প্রকাশ করে অভিভাবক ও স্থানীয়রা বলেন, যে সড়কে কোনোদিন বাস চলাচল করে না সেই সড়ক দিয়ে দ্বিতল বাস নিয়ে পিকনিকে যাওয়ার আগে কর্তৃপক্ষের আরও সচেতন হওয়ার দরকার ছিল। তবে সড়ক উঁচু করে নির্মাণ করায় বিদ্যুৎ সরবরাহ লাইনের উচ্চতা কমে গেছে জানিয়ে দুর্ঘটনার জন্য সরু পথে দ্বিতল বাস নিয়ে প্রবেশের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর দায় চাপান পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। এই রাস্তা আসলে দোতলা বাস চলার মতো কখনোই সম্ভব নয়। এই রাস্তা দিয়ে চলে, এই রাস্তায় নর্মালি অটো গাড়ি চলতে পারে, কিংবা কোস্টার কিংবা মাইক্রোবাস এই জাতীয় গাড়ি ঘোড়ায় চলে। কিন্তু দোতলা বাস যদি এই রাস্তা থেকে চলে সেক্ষেত্রে এই স্পটে না, হয়তো সামনে গিয়ে আরও অনেক স্পটে আছে যেসব জায়গা থেকে আবাসিক বাড়িঘরে লাইন গেছে, এই লাইনগুলো যে কোনো সময় ইলেকট্রিকিউট হতে পারে। এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশ, পল্লী বিদ্যুৎ ও বিআরটিসি কর্তৃপক্ষের প্রতিনিধিও রাখা হয়েছে। আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে কমিটির প্রধান বলেন, যাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কিভাবে স্টুডেন্টদেরকে বাকি যারা আছেন তাদেরকে কিভাবে সেফলি আইওটিতে পৌঁছানো যায়, যারা আহত হয়েছেন তাদের কিভাবে চিকিৎসা করানো যায়। এবং আমি বলবো যে এই ঘটনাটা একটা দুর্ঘটনাবশত ঘটে গেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের পরিবার এবং বিশ্ববিদ্যালয়কে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ভবিষ্যতে পিকনিকের আয়োজন করার আগে রিসোর্টে যাওয়ার সড়কের সঠিক তথ্য জেনে এ ধরনের আয়োজন করা উচিত ছিল বলে মনে করেন সচেতন মহল। এখন গাজীপুর মাঠে মাঠে ধান কাটা উৎসব, পিঠা পুরি পায়েসে চলছে নবান্নের আয়োজন। মহিলারা পা দিয়ে পাট দিত, সেই জায়গায় এখন মেশিনে সাজায় ঢেকিগুলো পাট দেয়। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হয়, তারপরে হরেক রকম পিঠা করা হয়। শীতের আমেজ চলছে উপলক্ষে পিঠা উৎসব পালিত হচ্ছে। সংবাদের পরের অংশে নিয়ে থাকছে বিস্তারিত। মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ নিয়ে পরপর 2 দিন অবস্থানের পর ফের নতুন কর্মসূচির ডাক দিল রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। সরকার আশ্বাস না দিলে সড়কে থেকেই দাবি আদায়ে কর্মসূচি পালনের কথা জানালেন সংগঠনের নেতারা। রোববার প্রেস ক্লাবের সামনে করবেন গণ অবস্থান। আরো জানাচ্ছেন সানি মৃধা। গত কয়েকদিন ধরে রাজধানীর প্রধান সড়কগুলোতে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। পরপর 2 দিন এ নিয়ে সড়কের আন্দোলন সংঘর্ষেও রূপ নেয়। রাজধানীতে রেলপথ ও সড়কে অবরোধে ভোগান্তিতেও পড়েছে সাধারণ মানুষ। 19 নভেম্বর মহানগরীতে অটোরিকশা বা ব্যাটারি চালিত যানবাহন বন্ধে আদালত নির্দেশ দেওয়ার পরই এমন কর্মসূচি পালন করে আসছে। এমন প্রেক্ষাপটে শনিবার পুরানো পল্টনে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। জানায় আদালতের রায় স্থগিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। যান্ত্রিক উৎকর্ষতার যুগে উন্নত বিশ্বে যখন পশু দিয়ে অতি পরিশ্রমের কাজ করাকে নিরুৎসাহিত করা হয়, যেখানে জীবিকার তাগিদে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ ভারবাহী পশুর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে, তাই রিকশার যান্ত্রিকীকরণ একটি আবশ্যিক মানবিক কর্তব্য। ব্যাটারি চালিত যানবাহন চালকদের চলমান আন্দোলনে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটে, যেখানে রিকশা চালকরাও আহত হন। এই হামলায় জড়িত বহিরাগতদের আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি আটক ও গ্রেফতারকৃত সকল চালকদের দ্রুত মুক্তি দেওয়ারও দাবি জানান তারা। অবিলম্বে এই 12 দফা বাস্তবায়নের করার উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে স্থায়ীভাবে ব্যাটারি চালিত যানবাহন এবং এর সাথে যুক্ত 60 লক্ষ মানুষের জীবনের যে সংকট, এই সংকট নিরসন করবে। রাজধানীর সড়কে দাপিয়ে বেড়ানো এসব বাহনের নেই কোনো রুট পারমিট ও লাইসেন্স। ফলে রুট পারমিট সহ এই বাহনটির চালকদের লাইসেন্স প্রদানের দাবি করেন তারা। সেই সাথে সরকারের কাছে 12 দফা দাবিও জানায় সংগঠনটি। দাবি আদায়ে রবিবার বেলা 11টায় রাজধানীর প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করবে রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। সানি মৃধা, এখন, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে শুধু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয়। মিয়ানমার সমাধানে আগ্রহী না হলে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক আঘাত হানার বিষয়টি তুলে ধরতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর রাজনৈতিক দলের নেতারা বলছেন নির্বাচিত সরকার ও জাতীয় ঐক্যমতের মধ্য দিয়ে স্থায়ী সমাধানে পৌঁছানো দরকার। বিস্তারিত প্রতিবেদনে। 7 বছর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার শিকার 8 লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। সংঘাত এড়াতে কয়েক দশক ধরে বাংলাদেশে এভাবে ঢুকছে মিয়ানমারের মুসলিম এই সম্প্রদায়। বর্তমানে টেকনাফ ও উখিয়ায় 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা 12 লাখের বেশি। মানবিক প্রয়োজনে আশ্রয় নেয় এ জনগোষ্ঠী পুরোপুরি নির্ভরশীল দেশি ও বিদেশি সহায়তার উপর। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে জোরালো অগ্রগতি না থাকার কারণ হিসেবে জাতীয় ঐক্যমতের অভাবকে দায়ী করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত বাংলাদেশ রোহিঙ্গা নীতি নিয়ে জাতীয় ঐক্যমত বিষয়ক সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা আছে। আমার শক্তিকে যদি কেউ আন্ডারমাইন করে, সেখানে কিন্তু আপনার উইকনেস প্রকাশিত হবে। যে ঘটনাগুলো ঘটছে বর্ডারে, দিস ইজ নট গুড সাইন ফর এনি কান্ট্রি।
এটা তো আমাদের দেশের স্ট্রেংথ রিপ্রেজেন্ট করে না। ইউ নিড টু হ্যাভ এন ইলেক্টেড গভর্নমেন্ট, যেখানে যে ইলেক্টেড গভর্নমেন্টের উপরে মানুষের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার না থাকলে আপনি ন্যাশনাল কনসেনসাস কিভাবে আসবে? এটা তো একটা ফ্লুইড কথা যে আমরা ন্যাশনাল কনসেনসাস করব। সংকট সমাধানে জাতীয় ঐকমত্যের প্রতি গুরুত্ব আরোপ করেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাষ্ট্রকে এখানে শক্তিশালী অবস্থান যেমন নিতে হবে, আর নেগোশিয়েট করতে হবে আপনার বাইলেটারাল নয়, এটা বহুমুখী বহুপাক্ষিক এটা আমাদেরকে উদ্যোগ নিতে হবে। বিশেষ করে ইউএন, ওআইসি, আসিয়ানভুক্ত দেশগুলোকেই থার্ড পার্টি হিসেবে ডিল করার জন্য যদি উদ্যোগের মধ্যে আনা যায়, তাহলে একটা সমাধানের পথ এখানে বেরিয়ে আসতে পারে। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেন, বিগত সরকারের করা প্রত্যাবাসন চুক্তিটি ভুল সিদ্ধান্ত ছিল। সংকট সমাধানে কার্যকর অগ্রগতি হয়নি জানিয়ে তিনি বলেন, শুধু আলাপ আলোচনায় কাজ না হলে চাপ তৈরি করতে হবে মিয়ানমারের উপর। এটা শুধু কথায় হবে, আলোচনা করলেন, নেগোশিয়েট করলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই নেগোশিয়েট করতে হবে, কিন্তু পাশাপাশি যদি তারা না আসে নেগোশিয়েটেড সেটেলমেন্টে, তাহলে তাদের যে ক্ষতি হবে সেটা নিশ্চয় থাকতে হবে। দ্যাট ইজ টু বি গ্যারান্টি দ্যাট দে হ্যাভ ইন্টারেস্ট ইন এ পিস এগ্রিমেন্ট। আনলেস দে ফিল লাইক দ্যাট, দে উইল নট কাম টু ইট। কাজেই আমাদেরকে এমন একটা সিচুয়েশনে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিয়ে যে if they do not come to a negotiated settlement, it's going to hurt them. মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে প্রত্যাবাসন পরিস্থিতি তৈরি হচ্ছে না। সাম্প্রদায়িক সংঘাত থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মিয়ানমার সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মত দেন বক্তারা। তানজিম শাফিন, এখন, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 448 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক দৈনিক প্রতিবেদনে বলা হয়, এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 886 জন। এদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনে 373 জন এবং বাকিরা ঢাকার বাইরের। বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন 3808 জন, যার মধ্যে 1500-এরও বেশি রোগী ভর্তি আছেন শুধু রাজধানীতেই। আর চলতি বছর হাসপাতালে মোট ভর্তি হয়েছেন 85,712 জন রোগী। রমজান ঘিরে খেজুর সহ বেশ কিছু পণ্যের শুল্ক কর কমিয়েছে সরকার। গেল কয়েক মাসে ডিম, আলু কিংবা চালেও শুল্ক কমানো হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রোজা এর ইতিবাচক প্রভাব পড়বে। তবে শুল্ক কমানোর পুরো সুফল পেতে কঠোর নজরদারির দাবি ব্যবসায়ীদের। শোয়েব রহমান জানাচ্ছেন বিস্তারিত। রমজানের অন্যতম অনুষঙ্গ খেজুর। বছরব্যাপী পণ্যটির চাহিদা প্রায় 1 লাখ টন বা তার কিছু বেশি। শুধু রমজানেই চাহিদা থাকে প্রায় 50 থেকে 60 হাজার টন। কিন্তু গেল কয়েক বছর ধরেই পণ্যটির বাজার চড়া। ফলে ইফতারিতে খেজুর রাখার সাধ্যে কুলোয় না অনেকের। এমন অবস্থায় রমজানের প্রায় 3 মাস আগেই খেজুরের শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। সেই সাথে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে অগ্রিম কর। আগে খেজুর আমদানিতে 25% আমদানি শুল্ক সহ সব মিলিয়ে প্রায় 59% কর দিতে হতো। এর মধ্যে আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে 15% করা হয়েছে। ছোলা, খেজুর ওগুলো সবাই করছে। এখন সামনে গিয়ে মাল আসবে, এটা হয়তো আপনার জানুয়ারি থেকে হয়তো শুরু হবে মাল আসা। ওই সময় মানে আসে হয়তো কিছু কিছু মাল স্টোর হবে আর গুলো বিক্রি হবে। খেজুরের পাশাপাশি অতিরিক্ত শুল্কের অভিযোগ ছিল চিনি আমদানিতেও। বর্তমানে প্রতি টন চিনি আমদানিতে 3000 টাকা শুল্ক দিতে হয়। এর বাইরেও 30% নিয়ন্ত্রণমূলক শুল্ক, 15% ভ্যাট ও 7% অগ্রিম কর দিতে হয়। এতে 1 কেজি চিনিতে কর দিতে হয় 43 টাকা। এ অবস্থায় সরকার চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক 30% থেকে কমিয়ে 15% করেছে, যার প্রভাব পড়েছে বাজারে। শুধু কমাইলে হবে না, এটা মনিটরিং করতে হবে। আসলে ব্যাগটা কমাচ্ছে যে মার্কেটে প্রভাবটা পড়তেছে, মার্কেটে ইম্পোর্টাররা মালটা ঠিকমতো দিচ্ছে কিনা, রেটটা কমাইয়া এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু খেজুর কিংবা চিনি নয়, গেল কয়েক মাসে ডিম, আলু কিংবা চালেও শুল্ক কমিয়েছে সরকার।
ব্যবসায়ীরা বলছেন রমজানের আগে সরকারের এমন সিদ্ধান্ত ইতিবাচক। রমজান উপলক্ষে সরকার ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে, বিশেষ করে বেশ কিছু রমজানের পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করেছে বা কমিয়েছে, যেটি অবশ্যই ইতিবাচক দিক আমরা মনে করি। এরই মধ্যে রমজানকে সামনে রেখে আমদানির উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা। আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই পাইকারি বাজারে রমজানের পণ্য বেচাকেনা শুরু হবে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। অঘ্রাণে নতুন ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষক, ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। রস সংগ্রহের পর চলছে খেজুরের গুড় তৈরি। গ্রাম থেকে শহরের জমে উঠেছে পিঠাপুলির আয়োজন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাবিত সারোয়ার। গ্রামীণ জনপদে এখন বইছে নবান্নের হাওয়া। নতুন ধানের চালে চলে নানা স্বাদের পিঠাপুলির আয়োজন। বাড়িতে বাড়িতে পিঠা পায়েস খাওয়ার ধুম। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হয়, তারপরে হরেক রকম পিঠা করা হয়। আজকে আমরা পিঠা খাইছি, ভাপা খাইছি, চাল দিয়ে পায়েস করি, তারপরে ক্ষীর করা হয়। অগ্রহায়ণের প্রথম দিনে নবান্ন উদযাপন হলেও এর রেশ থাকে মাস জুড়ে। গ্রামীণ ঐতিহ্য ধারণ করে শহরেও চলে নানা আয়োজন। বগুড়া শহরের পুলিশ প্লাজায় চলছে পিঠা উৎসব। চিতই, পুলি, শঙ্খ সহ নানা ধরনের পিঠার পসরা সাজিয়েছেন দোকানিরা। বিক্রিও হচ্ছে বেশ। বিভিন্ন ধরনের পিঠা আছে, এগুলো আসলে বগুড়ার যে ঐতিহ্য, বগুড়ার যে কালচার, এগুলো তুলে ধরতে পারবে। শীতের আমেজ চলছে, সেটা মাথায় রেখে পিঠা উৎসব, নারীদের আসলে পিঠা উৎসব দিবস উপলক্ষে পিঠা উৎসব পালিত হচ্ছে। নবান্নের পিঠা তৈরির অন্যতম অনুষঙ্গ খেজুরের রস। কুয়াশা ভেজা ভোরে গাছ থেকে সংগ্রহ করা রসে তৈরি হয় গুড়। গুড় থেকে পিঠা। তবে নতুন ধানের গুঁড়ো তৈরিতে এখন আর চোখে পড়ে না আমলা কাঠের ঢেকিও। যান্ত্রিক ঢেকিতেই চলে পিঠার উপকরণ তৈরি। এতে নারীদের কষ্ট কমলেও মেলে না সেই স্বাদ। মহিলারা পা দিয়ে পাট দিত, সেই জায়গায় এখন মেশিনই সাজ যায়, ঢেকিগুলো পাট দেয়। নইলে গুড় পাঠালির খুব মূল্য, গ্রাম থেকে নিয়ে যাচ্ছে। হেমন্তের মাঠে মাঠে ধান কাটা উৎসব। সোনালী ধান গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন গ্রামীণ জনপদের নারীরাও। নতুন অন্নের নবান্নকে উপভোগ করতে চলছে রস, গুড় ও পিঠা পায়েস কেন্দ্রিক নানা আয়োজন। সাবিত সারোয়ার, এখন। দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে 6 আসনে তৃণমূল কংগ্রেসের জয়কার। প্রাথমিক ফলাফলে মহারাষ্ট্রের ক্ষমতাসীন বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে আছে। অন্যদিকে ঝাড়খণ্ডে এগিয়ে ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতাল কাণ্ডের মাস তিনেক পরও উপনির্বাচনে তৃণমূলের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। মেদিনীপুর, হারোয়া, তালড্যাংরা, সিতাই, মাদারিহাট ও নৈহাটির সবকটি আসনে জয় পেয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবিতে মিষ্টি বিতরণ ও আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা। এদিকে মহারাষ্ট্রে 106টি আসনে জিতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে। ঝাড়খণ্ডে 18টি আসনে জয়ী ঘোষিত জেএমএম নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা। অন্যদিকে ওয়েনাড আসনে লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। খেলার প্রসঙ্গ। ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার টেস্টের নেতৃত্ব দেয়া মেহেদী মিরাজের পাশে দাঁড়াচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন সাবেক অধিনায়ক হিসেবে যে কোনো পরামর্শ দিতে প্রস্তুত তিনি। এদিকে আসন্ন আইপিএলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ছাড়পত্রের নিশ্চয়তা দিয়েছেন বিসিবি প্রধান। যদি আমার এক্সপিরিয়েন্স তারা শেয়ার করতে চায় বা ইফ দে ওয়ান্ট টু নো সামথিং, তাহলে তো এই হেল্পটা তো আমি করবো। আমি তখন তার প্রেসিডেন্ট থাকবো না, আল বি এ বোর্ড, বলবো কি ফর্মার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, যে আমার যে মেধারা আছে যাদের আমি, আর আমার মানে ইনপুটের ধরনটা হচ্ছিল গিয়ে জাস্ট চিন্তার আরেকটু জায়গাটা খুলে দেয়া। যদি ওরা চান্স পায়, এটা তো একটা বিরাট এক্সপোজার দেশের জন্য। সো যদি কোনো দেশের অত কমিটমেন্ট না থাকে, তাহলে আমি এটা স্বাগতই জানাবো খেলা যারা খেলতে চান্স পাবে আর কি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার এটা দেশের জিটিটা মাথায় রাখতে হবে। এর সাথে শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।